সালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 20তম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা, ফাঁসির দাবি শহীদ সৈকতের বোন সাবরিনার। বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ রিজভির, বিজয় ঠেকাতে প্রশাসনকে হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করছে একটি দল। নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সঙ্গী 6 রাজনৈতিক নেতা। 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ। শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার উপর জোর দিলেন অর্থ উপদেষ্টা, পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে বিপদ। ডেঙ্গুতে অধিকাংশ মৃত্যু ঘটছে হাসপাতালে নেওয়ার 24 ঘন্টার কম সময়ে। এ মাসের প্রথম 20 দিনে গত মাসের দ্বিগুণ আক্রান্ত। পারমাণবিক অস্ত্র ত্যাগের চাপ না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাধা নেই, জানালেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবং নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে কাল দুপুরে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার লক্ষ্য। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের ফাঁসি দাবি করেছেন জুলাই আন্দোলনের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরিন শেবস্তি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1-এ সাক্ষ্য দেন তিনি। আর জুলাই গণ অভ্যুত্থান কোনো মেটিকুলাস ডিজাইন ছিল না, এটি স্বতঃস্ফূর্ত ন্যায্য দাবির আন্দোলন বলে জানান এই মামলার 48তম সাক্ষী আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এদিকে আগামীকাল 3 আসামির বিরুদ্ধে সিজার লিস্টে থাকা সাক্ষীদের জবানবন্দি নেওয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। নাইম আফসানের প্রতিবেদন। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয় 48 ও 49তম সাক্ষীর। এদিন সাক্ষ্য দেন 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নিহত সৈকতের বড় বোন। তুলে ধরেন ভাই হত্যার ঘটনা। এই মামলার দ্বিতীয় সাক্ষী শহীদ সৈকতের বোন সেবন্তী নিজে আন্দোলনের অংশগ্রহণকারী, তার অংশগ্রহণের বর্ণনা দিবেন এবং তার ভাই যে শাহাদত বরণ করেছেন তার বর্ণনা দিবেন। উনি আল জাজিরার সাক্ষাৎকার দিয়েছেন, সে সমস্ত বক্তব্য উনি দিবেন। এ মামলার 48তম সাক্ষী আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ জানান, যাত্রাবাড়িতে হেলিকপ্টার থেকে গুলি করতে দেখেছেন তিনি। এতে অন্তত 25 জন আহত হয়। 19 জুলাই যাত্রাবাড়িতে চিটাং রোডের স্পটে আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে পুলিশ, র্যাব, বিজিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে। সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে 20 থেকে 25 জনকে পড়ে যেতে দেখেছি এবং এই যে অভিজ্ঞতা, টানা 3 ঘন্টা ধরে গুলি চলেছে, এই অভিজ্ঞতাগুলো দেখেছি। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। বলেন, আন্দোলনের প্রতিটি ঘোষণা সরকারের বিরুদ্ধে নীল নকশার অংশ ছিল। 31 জুলাই গণগ্রেপ্তারের প্রতিবাদে আন্দোলনের অভিমুখে মার্চ ফর জাস্টিস, তারপরে রিমেম্বারিং আওয়ার হিরোজ, তারপরে 1 আগস্ট তারিখকে 32 জুলাই হিসেবে গণনা করা এবং সরকার পতনের 1 দফা দাবি, এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় 7ম দিনের সাক্ষ্য ও জেরা হয় ট্রাইব্যুনাল 2-এ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে আগামী রোববার। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে ঢাকার মিরপুরে মাহফুজুর রহমান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেন ঢাকা মহানগর হাকিম মাসুম মিয়া। অন্য আসামিরা হলেন ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার জসিম উদ্দিন মোল্লা। গেল 17 সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই তরিকুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। আসছে জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের উস্কানি ও নাশকতা ঠেকাতে সারা দেশে দলের নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান তিনি। সাইফুল রিপনের রিপোর্ট। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপিতে যোগদান অনুষ্ঠানের এ আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, দেশের মানুষ বিশ্বাস করে বিএনপির মাধ্যমেই জনগণের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশের মানুষ 16টি বছর পরে তারা নির্বাচনের জন্য উদ্গ্রীব, সেখানে তারা অন্যভাবে পায়তারা করছেন নির্বাচন যেন না হতে পারে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, 5 আগস্টের পর থেকেই বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার শুরু হয়েছে। আসছে নির্বাচনে বিএনপির জয় ঠেকানোর অপচেষ্টা চলছে। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে। আমি গুণে গুণে বলে দিতে পারবো, বিএনপির পরিবারের কোনো ছেলে হলে বা ছাত্র দলের কোনো ছেলে হলে, যারা ক্যাডার সার্ভিসে আছেন, যারা বিভিন্ন জায়গায় কর্মকর্তা আছেন, তাদেরকে আপনারা ফেলে রেখে দিলেন, তাদেরকে সন্দেহ করলেন। তার মানে কি যে আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, ভালো ফল করতে না পারে এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় সারা দেশে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পূজা কমিটি, পূজা মণ্ডপ কমিটিতে রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনারা চোখ কান সব খোলা রাখবেন, যাতে এই দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয়। শিক্ষাঙ্গন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে রিজভী বলেন, পরিকল্পিতভাবে ছাত্র সংসদ নির্বাচনের আগে পোষ্য কোঠার ইস্যু সামনে নিয়ে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। কার পায়ে পাড়া দিয়ে আপনারা কাকে ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সফরসঙ্গী বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর ৬ রাজনৈতিক নেতা ২৬ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এইচ হেমেলের রিপোর্ট। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়েছেন ৬ রাজনৈতিক নেতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা রাত 12টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অপেক্ষা করেন ভিভিআইপি লাউঞ্জে। তবে জামাত নেতা ডক্টর নকিবুর রহমান তারেক যোগ দিবেন যুক্তরাষ্ট্রে। রাত 11টা 15 মিনিটে বিমানবন্দরে পৌঁছায় প্রধান উপদেষ্টার গাড়িবহর। পরে একে একে দেখা হয় রাজনৈতিক নেতাদের সঙ্গে। রাত 1টা 40 মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করে এমিরেটসের ফ্লাইট। সফরকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার কথা রয়েছে ২ অক্টোবর। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমাতে চায় সরকার। এই জন্য শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলার উপর জোর দিতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানী নিকুঞ্জে ডিএসসি ভবনে বন্ড মার্কেট নিয়ে এক সেমিনারে তিনি বলেন, পুঁজি বাজারকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে বিপদ হবে। রিয়াদ সেজানের প্রতিবেদন। বাংলাদেশের আর্থিক খাত প্রায় পুরোটাই ব্যাংক নির্ভর হওয়ায় ব্যাংকগুলোর মধ্যে অর্থের চাপ বাড়ছে। অন্যদিকে পুঁজিবাজারে আছে অর্থায়নের বৈচিত্র্যের অভাব। সেখানে বন্ড বা সুকুক আনতে পারে নতুন বৈচিত্র্য। সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জে বন্ড ও সুকুক মার্কেট নিয়ে ডিএসসির আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, সুকুক নিয়ে বাজারে রয়েছে সচেতনতার অভাব। এখন পর্যন্ত মাত্র 6টি সুকুক বাজারে এলেও বিনিয়োগকারীদের আগ্রহ ছিল কম। শর্ট টার্ম লোন দেব, আমরা এমপ্লয়ি ব্যাংকিং করব, আমরা ট্রেড ফ্যাসিলিটেশন করব। লং টার্ম লোন ব্যাংকগুলো কি করে দেয়? মার্কেটকে এটাকে অ্যাকসেপ্ট করবার মতো যথেষ্ট পরিমাণ ডেভেলপ করতে হবে। দেশে বিনিয়োগের সুযোগ তৈরি না হওয়ায় বিদেশে অর্থ পাচার হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, কর্পোরেট ও সরকারি বন্ডের চাহিদা বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। কর্পোরেট বন্ড মার্কেট নিয়ে আমরা কাজ করছি। বাংলাদেশ ব্যাংক অ্যান্ড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমরা একটা রিপোর্ট তৈরি করেছি। খুব শীঘ্রই সেটা আমরা সরকারের কাছে পেশ করতে যাচ্ছি।
কর্পোরেট বন্ড এবং গভর্নমেন্ট বন্ডের চাহিদা কিভাবে বাড়ানো যায় সেই দিকে আমরা পলিসিগত স্পেসিফিক রিকমেন্ডেশন করব। এ সময় অর্থ উপদেষ্টা বলেন সুকুক বন্ড বেসরকারি হওয়া উচিত, তাহলে বিনিয়োগ আসবে। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না, আমাদের যেতে হবে দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সাম ইনস্ট্রুমেন্ট সুকুক অ্যান্ড আদার স্পেশাল ইনস্ট্রুমেন্ট। এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্স কমাতে গেলে এমন হতে আমরা তো বেতন ভাতাও পাবো না। পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস ভাবা বিনিয়োগকারীদের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন বিনিয়োগ হতে হবে দীর্ঘমেয়াদী। একটু সেবা দেন, সেবা ভালো দিলে আপনার ট্যাক্স ফিটা বেশি দেবে। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা। ডেঙ্গুতে মৃত্যু হওয়া অধিকাংশই ঘটছে হাসপাতালে নেওয়ার 24 ঘন্টার মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেথ রিভিউ করা 114টি ঘটনার মধ্যে 66 জনেরই মৃত্যু হয়েছে 24 ঘন্টার কম সময়ে। মারা যাওয়া 19 জনের বয়স 20 থেকে 30-এর মধ্যে। সোমবার দুপুরে ডেঙ্গু বিষয়ক ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। হাসান আল মাহমুদের রিপোর্ট। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। গেল মাসের তুলনায় দ্বিগুণ আক্রান্ত হয়েছে চলতি মাসের প্রথম 20 দিনই। ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের অধিকাংশ এসেছেন ঢাকার বাইরে থেকে। এসব রোগীর জটিলতাও অনেকটাই বেশি। আমরা আসছি গাজীপুর থেকে। বর্তমানে রোগীর অবস্থা খুব ক্রিটিক্যাল এবং হাঁটতে চলতে পারতেছে না। শরীরটা শুরুতে খুব ব্যথা ছিল, খুব জ্বর, খুব বমি হচ্ছিল। জ্বরে খালি শরীর ব্যথা, প্রচুর শরীর ব্যথা, বিছানা থেকে উঠতে পারতাম না। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের পরিচালক জানান, চলতি মাসে হাসপাতালে মারা যাওয়া 3 জনে এসেছিলেন শারীরিক নানা জটিলতা নিয়ে। একজন 1 ঘন্টার মধ্যে ডাইড, আর একটা কয়েক ঘন্টার মধ্যে, অ্যানাদার ওয়ান 12 ঘন্টার মতো ছিল। এই 3 জনই এসেছিল খুবই টার্মিনাল স্টেজে, দ্যাটস ওয়াই দে কুড নট বি সেভড, কারণ তাদের অলরেডি আসার পর দেখা গেছে বিপি রেকর্ড করা যাচ্ছে না, দেয়ার কন্ডিশন ইজ সো সিভিয়ার। একই তথ্য মিলল স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে। মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করে অধিদপ্তর জানায় 66 জনেরই মৃত্যু হয় হাসপাতালে আসার 24 ঘন্টার মধ্যে। প্রায় 50% এবং 70% রোগী হাসপাতালে ভর্তি হওয়ার 48 ঘন্টার মধ্যে মারা গেছেন, আর 72 ঘন্টার মধ্যে মারা গেছেন আরো 5 জন, এবং 72 ঘন্টা পরে মারা গেছেন আরো 25 জন। সেপ্টেম্বরে প্রতি বছরই ডেঙ্গুর সংক্রমণ অন্য মাসের চেয়ে দ্বিগুণ হয়। এই অবস্থায় ডেঙ্গু সংক্রমণের উপসর্গ দেখা দিলেই হাসপাতালে আসার পরামর্শ অধিদপ্তরের মহাপরিচালকের। এই রোগটা যদি শুরুতে আমরা চিকিৎসা করতে না পারি, রোগটাকে যদি শুরুতে আমরা অ্যাকচুয়ালি চিহ্নিত করতে না পারি, রোগ নির্ণয় করতে না পারি, তাহলে মানুষের যে ভোগান্তি এবং মৃত্যুর যে সংখ্যা তা আনুপাতিক হারে বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে সংক্রমণের মাত্রা বাড়লেও চিকিৎসার সব ধরনের প্রস্তুতি আছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আপনারা আমাদের হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে মৌলিক পরিবর্তন সম্ভব না, তাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার বিকেলে হাজারীবাগ গণসমাবেশে এই দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, গত 50 বছরের সরকার দেশের মানুষকে মুক্ত করতে পারেনি। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পর রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতির বিকল্প নাই দাবি করে ঢাকা দক্ষিণ 10 আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল আলম মজুমদার বলেন, নমিনেশন বাণিজ্য ও চাঁদাবাজির বাংলাদেশ এদেশের জনগণ আর দেখতে চায় না। আমরা নির্বাচন পদ্ধতি 53 বছর যেভাবে দেখেছি, সেই নির্বাচনের পদ্ধতি আমরা কি দেখলাম? দিনের ভোট রাত্রের ভিতরে বাক্সে ঢুকানো। আমরা কি দেখলাম? সেন্টারকে দখল করে সাধারণ মানুষের ভোট দেওয়ার সুযোগটা দেয়া হয় নাই। এই পদ্ধতিতে যদি আবার নির্বাচন হয়, তাহলে আমাদের দেশের মৌলিক পরিবর্তন হয়। 25 তারিখে নির্বাচনের দাবিতে রাকসু ভবনের সামনে বিক্ষোভ করছে ছাত্র শিবির। আর পাশেই চলছে পুজোর পরে ভোট চেয়ে অন্য প্যানেলের প্রার্থী সমর্থকদের বিক্ষোভ। ঘটনাস্থলে আছেন সহকর্মী কাজী শাহেদ, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
ধন্যবাদ। ইতিমধ্যেই আমরা যেটি জানি যে বিকেল 4টার দিকে নির্বাচন কমিশনের একটা ব্রিফ করার কথা ছিল যে ভোটটি 25 তারিখে হবে নাকি পরে হচ্ছে, কিন্তু তার আগেই নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত দেওয়ার আগেই এখানে রাকসু ভবনের সামনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যারা আছেন তারা এসে রাকসু নির্বাচন 25 তারিখেই যাতে হয় সেটি দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন এবং এক দফা দাবি জানান যে 25 তারিখেই নির্বাচনটি হতে হবে। ঠিক তার পাশেই অন্য যে প্যানেলের প্রার্থীরা আছেন যারা দুপুরে নির্বাচন কমিশনকে নির্বাচন পেছানোর দাবিতে স্মারকলিপি দিয়েছিলেন, তারা যেটি বলছিলেন সেটি হলো যে তারা পুজোর পরে নির্বাচন চান, কারণ গত দুদিনে ক্যাম্পাসের যে উত্তপ্ত পরিস্থিতি ছিল এর ফলে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছে, হলগুলো ফাঁকা হয়ে গেছে, মেসেও অনেক শিক্ষার্থী নেই বলে তাদের দাবি করে এই নির্বাচনটি পুজোর পরে দেওয়ার দাবি করেছেন। এ নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। কিছুদিন আগে যেহেতু রুয়ার একটি সংগঠন সাবেক শিক্ষার্থীদের সেই নির্বাচনটি যেমন একতরফা হয়েছে এটিও তেমন একতরফা দাবি করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি যে ছাত্রদলও এই নির্বাচনটিকে 25 তারিখে হলে তারাও সেটি বর্জনের ঘোষণা দিয়েছে এবং তারা 25 তারিখে নির্বাচন মানে না এবং একতরফা নির্বাচন দাবি করে তারা স্লোগান এবং বিক্ষোভ করেছেন রাকসু ভবনের যে পাশের সড়কটি আছে সেখানে, এবং তাদের যে প্রার্থীরা আছেন তারা 25 তারিখের পরিবর্তে পুজোর পরেই মূলত ভোটটি দেওয়ার তারা দাবি জানিয়েছেন। এখন রাকসু ভবনের সামনে দুই পক্ষই স্লোগান দিচ্ছেন পক্ষে বিপক্ষে। এক পক্ষ 25 তারিখে নির্বাচনটি চান এবং আরেক পক্ষ চাচ্ছেন যে নির্বাচনটি যেন পুজোর পরে হয়। এই নিয়ে একটি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রাকসু ভবনের এখানে। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন তাদের কোনো সিদ্ধান্ত জানায়নি, ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভোটটি আসলে 25 তারিখে হচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে বা আদৌ ভোট কবে হচ্ছে এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসলেও শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সেটি এখন পর্যন্ত চলছে। পাল্টাপাল্টি স্লোগানে রাকসু ভবনের সামনে একটা উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। এখানে সাধারণ শিক্ষার্থী অনেকেই এখানে জমায়েত হয়েছেন, যদিও আগের তুলনায় শিক্ষার্থী সংখ্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক কম। আমরা কিছুক্ষণ আগেও যেটি জানি যে জামাতপন্থী যারা শিক্ষকরা আছেন তারা আগামীকালের যে শাটডাউন সেটি প্রত্যাহার করেছেন, তবে বিএনপিপন্থী শিক্ষকরা বলেছেন তাদের কমপ্লিট শাটডাউন এখনও অব্যাহত আছে। তা আমরা অপেক্ষা করছি নির্বাচন কমিশন এসে কি সিদ্ধান্ত জানান সে পর্যন্তই। তো পরবর্তীতে আমরা দর্শকদের আবারও জানাতে পারবো রাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ কি পরিস্থিতি ঘটছে। আপাতত এ পর্যন্তই, ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অনিয়ম ও কারচুপির 11টি অভিযোগ তুলেছে ছাত্রদল। সোমবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল প্রার্থীরা অভিযোগ করেন অনিয়ম জালিয়াতি নিয়ে বারবার অভিযোগ করলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। ব্যালট জালিয়াতি, বহিরাগত শিবিরের অনুপ্রবেশ সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত, দুষ্ট আচরণের অভিযোগ তুলেন তারা। আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। গেল 9 সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ডাকসু হল সংসদ নির্বাচন। তবে এ নিয়ে নানা অভিযোগ ছিল পরাজিত প্রার্থীদের। নির্বাচনের 12 দিন পর কারচুপি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণমাধ্যমের কাছে নানা অনিয়ম তুলে ধরেন প্রার্থীরা। বিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের দাবি, স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল ব্যালটের মাধ্যমে ভোট কারচুপির অভিযোগ ইতিমধ্যেই এসেছে। তাদের অভিযোগ, ভোট কেন্দ্রে ছাত্রদলের পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেয়া হয়নি। অনেক কেন্দ্রে এজেন্টদের অনুপস্থিতিতেই ভোট গণনা হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা বিএনসিসি ও রোভার সদস্যরা বহিরাগত শিবির কর্মীদের ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেয় বলেও অভিযোগ করেন প্রার্থীরা। সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোনো সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই। সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আবিদুল ইসলাম জানান, বিভিন্ন অভিযোগ পর্যালোচনার জন্য ছাত্রদল যথেষ্ট সময় দিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু প্রশাসন আশ্বাস ছাড়া কোনো পদক্ষেপ নেয়নি। সুতরাং আমরা কিন্তু পূর্বের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে ধৈর্যের পরিচয় দিয়েছি এবং একটি প্রক্রিয়া অনুসরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে এবং আপনাদের সম্মুখে আজকে আসা সম্পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করে আমরা এখানে এসেছি। ভোটে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে এলেও এ নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ করে ছাত্রদল প্যানেল।
এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, এখন আগুনের অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনি জানেন যে এই টুঙ্গী স্টেশন রোড থেকে একটু যে রেলগেট রয়েছে তার পাশেই কিন্তু একটি কেমিক্যালের গোডাউনে ঠিক বিকেল 3:30টার দিকে আগুন লাগে। খবর পেয়ে সাথে সাথে কিন্তু এখানে প্রায় ফায়ার সার্ভিসের 7 থেকে 8টি ইউনিট এসে কিন্তু আগুন সেই 7টার দিকে তারা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আমি যদি একটু দেখাতে চাই যে আসলে আমার পিছনের যে এই যে কেমিক্যালের গোডাউনটা রয়েছে, এখানে কিন্তু বেশ বহুতল ভবনের প্রত্যেকটিতেই কিন্তু আসলে পর্যাপ্ত কেমিক্যালের মজুদ ছিল, যে কারণে আগুন লাগার সাথে সাথেই সেটি কিন্তু একেবারেই ছড়িয়ে পড়ে পুরো মার্কেট জুড়ে। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের প্রায় একে একে 7-8টি ইউনিট এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে অনেকটা বেগ পেতে হয়, এবং সে আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা এরই মধ্যে ফায়ার সার্ভিসের থেকে যেটি জানানো হয়েছে তাদের 5 জন কর্মী কিন্তু আগুনে দগ্ধ হয়েছে, যাদেরকে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এনেছেন 7টা বাজে। তবে তারা বারবারই বলার চেষ্টা করেছেন যে যেহেতু এটি কেমিক্যালের আগুন, সে কারণে এটি যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে সেটিও কিন্তু আসলে বলা যাচ্ছে না, যে কারণে তারা বলছেন যে আসলে আগুন একদিক থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, অন্য দিক থেকে কিন্তু আবারও সেই কেমিক্যালের আগুন লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে কিন্তু তারা এখনো সেই আগুন নিয়ন্ত্রণের জন্য এবং সেটি নির্বাপনের জন্য কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রেখেছেন। তবে যেটি এখন পর্যন্ত আসলে এখানে যারা রয়েছে, অর্থাৎ এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান যারা পরিচালনা করছেন, তাদের অবস্থা কি এবং সর্বশেষ কি ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে, বিষয়গুলো কিন্তু এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে হতাহতের ঘটনাটি এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে ফায়ার সার্ভিসের 5 জন ছাড়া আর কোনো হতাহতের খবর কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করেনি। তো এই ছিল আসলে টঙ্গী স্টেশন রোডের থেকে আগুনের সর্বশেষ তথ্য আমার কাছে। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের টঙ্গী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন।